আল্লাহ গো, কোমরটা আমার ভেঙে গেল। পাষাণ লোক একটা। এত সময় দাঁড়িয়েছিলাম, দরজা আটকে রেখেছিলেন। যখন চলে যেতে চাইলাম তখন খুলে দরজা আমাকে ফেললেন কেন? আমি কি জানতাম তুমি আলুর বস্তা দাঁড়িয়ে আছো আমার রুমের দরজার সামনে? এই লোক, চুপ করুন। আলুর বস্তা কাকে বলছেন? আগে তো নীলাঞ্জনা নীলাঞ্জনা বলে মুখে ফেনা তুলে দিতেন। এখন আমি আলুর বস্তা হয়ে গেলাম? সদ্য গোসল সেরে ভেজা শরীরে দাঁড়িয়েছিল সৌজন্য। তার মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। নূপুরের আওয়াজ কানে আসছে স্পষ্ট। আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজাটা খুলেছিল মাত্র, সাথে সাথে আলুর বস্তার মতো মেঝেতে পড়েছে মুগ্ধতা। কোমরে হাত চেপে চোখ মুখ কুঁচকে নিয়েছে। ব্যথায় হাতের কোনোই ছিলে গেছে অনেকটাই। আহাজারি করে কথাগুলো বলে মুগ্ধতা। সৌজন্য বাঁকা হাসে, হাঁটু গেড়ে বসে মুগ্ধতার পাশে। ভ্রজরা কুচকে গম্ভীর কণ্ঠে বলে, তুমি আমার নীলাঞ্জনা নাও, ওর নামটা মুখেও নিবে না আর। সৌজন্যের গম্ভীর কণ্ঠের কথা শুনে মুগ্ধতা তাকিয়ে আছে তার দিকে। এই মানুষটাই কি সে যাকে মুগ্ধতা ভালোবেসেছিল বছর তিনেক আগে? এত পরিবর্তন হলো কিভাবে মানুষটার? মুগ্ধতার চৌধুরী সাহেব তো এত কঠোর ছিল না। কোমরের ব্যথাকে উপেক্ষা করে কোনো রকম উঠে মুগ্ধতা চলে যেতে চায় রুম থেকে। সৌজন্য মুগ্ধতার হাতে টান দিয়ে নিয়ে আসে তার কাছে। ব্যথা পেয়েছো? কোথায় দেখি। মুগ্ধতার হাতের ব্যথা পাওয়া জায়গাটাতে চেপে ধরেছে সৌজন্য, ইচ্ছে করেই করছে এমন। এই মেয়েকে সহ্য হচ্ছে না তার। মুগ্ধতাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে সে। ব্যথায় আর্তনাদ করে উঠেছে মুগ্ধতা। এক ঝটকায় সৌজন্যের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, সমস্যা কি আপনার? এক তো ফেলে দিলেন, এখন আবার ব্যথা পাওয়ার জায়গাতেই ব্যথা দিচ্ছেন। আমার এখানটায়ও ব্যথা হচ্ছে, কিভাবে কমাবো বলো? চলেই তো গেছিলে, ফিরে এসেছো কেন আবার? বুকের বাঁ দিকে হাত দিয়ে দেখছে কথাটি সৌজন্য। শেষের কথাটা এতটা জোরে চিৎকার দিয়ে বলেছে মুগ্ধতা, কান চেপে ধরেছে নিজের হাত দিয়ে। সৌজন্য রেগে আছে, বুঝতে পারছে ভালো করেই। কথা না বাড়িয়ে চলে গেছে রুম থেকে। বারান্দায় গিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সৌজন্য। বেশ কিছুদিন ধরেই বন্ধুত্ব করছে এই সিগারেটের সাথে। মন খারাপ কমিয়ে দিতে সাহায্য করে সৌজন্যকে। বাড়িতে এসেছে 3 বছর পর। ভেবেছিল এখানেই থাকবে কিছুদিন মায়ের সাথে, কিন্তু মুগ্ধতাকে দেখলেই রাগ হয় খুবই। কেন পুরনো অতীত তাড়া করে বেড়াচ্ছে তাকে? মুগ্ধতার সাথে দেখা হয়েছিল যখন সেই সময় বোঝেনি এটাই তার নীলাঞ্জনা, যার সাথে পরিচয় হয়েছিল 3 বছর আগে। তবে মেয়েটার প্রতি কেমন ভালো লাগা কাজ করেছিল তার। বাড়িতে এসে জানতে পারে মেয়েটা আর কেউই নয়, তারই বড় ভাইয়ের বউ। এই ব্যাপারটায় অবাক হয়েছিল খুবই, তবে বুঝতে দেয়নি কাউকে। আস্তে আস্তে জানতে পারলো মেয়েটা তার ভালো লাগার মানুষ, হারিয়ে যাওয়া প্রেম নীলাঞ্জনা। নিজেকে ঠিক রাখতে পারেনি তখন। বারবার মনে হচ্ছিল মুগ্ধতা ঠকিয়েছে তাকে। এই মেয়েকে ঘৃণা করে সৌজন্য দেখলেই মাথা গরম হয়ে যায়। 3 দিন আগেই বাড়ি ফিরেছে সে। মায়ের কান্নাকাটিতে না এসে পারেনি। আসা মাত্রই দেখা হয়েছিল মুগ্ধতার সাথে। বিছানায় এসে উপর হয়ে পড়ে ভাবছিল সেদিনের কথা। রাস্তার ওপরের পাশে দাঁড়িয়ে থাকা নীল শাড়ি পরিহিত এক মাহেবী চেহারার মেয়েকে দেখে থেমে গেছে সৌজন্যের পা জোড়া। চোখ মুখের বিরক্তি সরে গিয়ে এক রাস মুগ্ধতা এসে ভিড় জমিয়েছিল। মিষ্টি হাসির অধিকারী মেয়েটা। গোলগাল মুখ, কপালে কালো টিপ, শ্যামলা গায়ের রং, ঠিক যেন উপন্যাসে বর্ণনা করা শ্যামকন্যাদের মতো লাগছে তাকে। তবে সৌজন্য তাকে মনে মনে নাম দিয়েছিল নীলাঞ্জনা। নীলাঞ্জনা নামটা মাথায় আসতেই নিজের অতীতের কথা মনে পড়েছে সৌজন্যের। এই অপরিচিতাকে কেন নিজের প্রিয় মানুষটার নামটি দিবে? কিন্তু এই অপরিচিতাকে দেখে যে তার কথাই মনে পড়েছে। বারবার চোখে দেখা না দেখেও ভালোবেসেছিল যাকে সৌজন্য। কেন মনে হচ্ছে এই তার নীলাঞ্জনা? কথা বলে দেখবে কি? কোনো এক অদ্ভুত টান অনুভব করেছে মেয়েটার প্রতি। হেঁটে যাচ্ছিল তার দিকে, তখনই কানে আসে রায়াফের কণ্ঠস্বর। তাকায় রায়াফের দিকে। এতদিন পর বন্ধুকে দেখে 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে রায়াফ। সৌজন্যও খুব খুশি হয়েছে বন্ধুকে দেখে। কি খবর আমার সেলিব্রিটি বন্ধু? সেলিব্রিটি হলাম কবে? আমি ছোটোখাটো মানুষ, তুই সব সময় একটু বাড়িয়ে বলিস। রাখ তো এসব কথা, আগে বল দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছিস কিভাবে? আমাকে দেখ, এই বয়সে বউয়ের বয়সী মেয়েরা আমাকে আঙ্কেল বলে ডাকে। সুন্দর হবার সাবান লাগাই নিয়মিত। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখার জন্য তোকে ডেকে নিয়ে এসেছি। না না, গাড়ি রেডি, চলুন স্যার জি।
রাফির কথায় এসে গাড়ির দিকে যাচ্ছিল সৌজন্য। নিজের ড্রাইভারকে বলে দিয়েছে বাড়িতে চলে যেতে, সে আসছে রাফেরই সাথে। হঠাৎ করে মনে পড়ে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা সেই অপরিচিতার কথা। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ভালো করে খোঁজার চেষ্টা করে, কিন্তু মেয়েটি ছিল না কোথাও। রায়াফের মনে হলো সৌজন্য খুঁজছে কাউকে। তাদের হাত রেখে বলে, কাকে খুঁজছিস? নীলাঞ্জনাকে? রাহেফ জানে নীলাঞ্জনার কথা এখন যে মজা করে বলেছে বুঝতে পারলে সৌজন্য। এটা নতুন নয়, সৌজন্যের মুখে এই নামটি শোনার পর থেকেই বারবার এই নাম নিয়ে খ্যাপায় তাকে। ফোন ধরতে দেরি হলে বলবে, নীলাঞ্জনার কথা ভাবছিলি বুঝি? সেজন্য দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বকবক না করে আয়, স্কুলের অনুষ্ঠানে যেতে হবে। স্যার অপেক্ষা করছেন আমাদের জন্য। যেতে তো হবেই, তুই হলি প্রধান অতিথি। এত আয়োজন তোর জন্যই, না গেলে হবে নাকি? রাহেফ এটা সেটা বলেই যাচ্ছে। সৌজন্য বিরক্ত হচ্ছে এতে, ভ্রু কুচকে তাকিয়ে রায়েফের দিকে। এই রায়েফের সাথে কথা বলাও ভুল। একবার কথা বলতে শুরু করলে ভাঙা রেডিওর মতো চলতেই থাকে। সৌজন্য রেগে গেছে দেখে রায়েফ চুপচাপ গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে বসেছে। সৌজন্য এসে পাশে বসেই উদ্দেশ্য তাদের গ্রামের স্কুলের অনুষ্ঠানে যাওয়ার কারণ। দীর্ঘদিন পর বাড়ি ফিরেছে সে, জানা মাত্রই প্রিন্সিপাল ফোন দিয়েছে, বারবার বলেছিল আসার জন্য। এত করে বলায় না করতে পারেনি সৌজন্য। গাড়ির জানলা দিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করছে সৌজন্য। কতদিন পরে নিজের চেনা গ্রাম, চেনা মানুষের কাছে ফিরছে ও। সেটা ছোট থেকে বড় হয়েছে এখানে, কত স্মৃতি জড়িয়ে আছে গ্রামটির সাথে তার। স্কুলের গেটে ক্রস করে ভিতরে প্রবেশ করছে সৌজন্যের গাড়ি। প্রিন্সিপাল অপেক্ষা করছিল তার জন্য। দেখা মাত্রই কাছে গিয়ে হাত মিলিয়েছেন, জড়িয়ে ধরেছেন সৌজন্যকে। সৌজন্যের আরেক বন্ধু মাহিরও সে এই স্কুলেই পড়ায়। বন্ধু এসেছে শুনে চলে এসেছে দেখতে। মাহিরের সাথে কথা বলল সৌজন্য। মেহেদি কণ্ঠস্বর কানে আসতেই তাকিয়েছে সেই দিকে, অবাক হয়েছে খুবই। এ তো সেই অপরিচিতা যাকে কিছুক্ষণ আগেই দেখেছিল সৌজন্য। মেয়েটা তার কাছে এগিয়ে আসে, ফুলের বুকেটা হাতে তুলে দিয়ে বলে, ওয়েলকাম মিস্টার চৌধুরী। সৌজন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। দূর থেকে যতটা সুন্দর মনে হয়েছিল, কাছ থেকে দেখে তার থেকেও বেশি ভালো লাগছে মেয়েটাকে। হালকা সাজগোজে এত সুন্দর লাগে কাউকে জানা ছিল না ওর। বারবার ভাবছে এ কি সেই মেয়ে? সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধতার অস্বস্তি হচ্ছে সৌজন্যের এমন তাকানোতে। রায়াফ সৌজন্যের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে বলছে, ফুলটা নে ভাই, মেয়েটা দাঁড়িয়ে আছে এত সময় ধরে। ধ্যান ভাঙে সৌজন্যের। নিজেকে নিজে নির্লজ্জ বলে বকাবকি করছে মনে মনে। কেন তাকিয়েছিল মেয়েটার দিকে ওভাবে? কী বা ভাবছে মেয়েটা? তাড়াতাড়ি করে মেয়েটার হাত থেকে ফুলের বুকেটা নিয়েছে ও। মুগ্ধতা চলে গেছে সেখান থেকে। এদিকে সৌজন্যের খুব জানতে ইচ্ছা করছে মেয়েটা কে। নিজের মনের কৌতূহল দামাতে না পেরে প্রশ্ন করছে মাহিরকে। মেয়েটাকে বয়সে খুব একটা ছোট মনে হয় না। আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখবি কি করে? 3 বছর ধরে নিজের গ্রাম প্রিয়জনদের ছেড়ে পড়েছিলিস লন্ডনে। ওর নাম মুগ্ধতা, আমাদের গ্রামের মেয়ে, পড়া এখানে। মেয়েটা অনেক ভালো। সৌজন্য বীর বীর করে আওড়ায়। মুগ্ধতা? সৌজন্যের মনে হলো এই নাম শুনেছে আগেও, কিন্তু মনে পড়ছে না কোথাও আর কিভাবে শুনেছে। অনুষ্ঠান উপলক্ষে পুরো স্কুলটা সাজানো হয়েছে সুন্দর করে। স্টেজে বসেছিল সৌজন্য। পুরোটা সময় ধরে মনোযোগ দিয়ে দেখছিল মুগ্ধতাকে। মেয়েটা কত সুন্দর করে কথা বলছিল বাচ্চাদের সাথে। সৌজন্য মুচকি হাসে। মুগ্ধতার ব্যবহার, কথাবার্তা ভালো লেগেছে খুব। কেন বারবার মিলাচ্ছে এই মেয়েকে তার নীলাঞ্জনার সাথে? সে তো হারিয়ে গেছে অনেক আগেই। সৌজন্য তার বাড়িতে এসেছে বহুদিন পর। এই জন্য 3 বছরে বাড়ির কোনো খোঁজ খবরই রাখেনি। মাঝে মধ্যে ফোন দিয়ে মায়ের সাথে 2-1টা কথা বলা ছাড়া আর কোনো কিছুই করেনি ও। গাড়িটা গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই সৌজন্যের আব্বু বেরিয়ে এসেছেন ভিতর থেকে, সাথে 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে। গাড়ি থেকে নামতেই দাদা দাদির হাত ছেড়ে সৌজন্যের কাছে এসেছে বাচ্চা মেয়েটি। ছোট আব্বু বলে জাপটে ধরেছে সৌজন্যকে। এই পুচকে মেয়েকে 2-1বার ভিডিও কলে দেখেছিল সৌজন্য। এখন যে মেয়ের মনে আছে তাকে ভেবে অবাক হচ্ছে সে। ছোট্ট হৃদিতাকে কোলে তুলে নিয়েছে সৌজন্য, চুমু দিয়েছে হৃদিতার গালে।
এই মেয়েটা আর কেউই নয়, সৌজন্যের বড় ভাই সাহেলের একমাত্র মেয়ে। হৃদিতার বয়স যখন 2 তখন পাড়ি জমিয়েছিল বিদেশে। মেয়েটার মা নেই। হৃদিতা হয় সময় পৃথিবীর মায়া ত্যাগ করেছিল তার মা। হৃদিতার মায়ের নাম ছিল স্নিগ্ধতা। নিজের বড় বোন না থাকায় কষ্ট ভুলে গিয়েছিল ভাবিকে পেয়ে। ছোট হৃদিতা বড় হয়েছে দাদা দাদির আদরেই। বাবাও তার চাকরির জন্য শহরে থাকে। খারাপ লাগে সৌজন্যের। ছোট্ট হৃদিতা মা বাবাকে ছাড়া কত কষ্ট করে বড় হচ্ছে। এবার সৌজন্য তার সাথে সাথেই রাখবে হৃদিতাকে নিজের মেয়ের মতো করে। সৌজন্যের চুলে হাত দিয়ে নেড়ে দিচ্ছে। হৃদিতার চাচ্চুর দিকে তাকিয়ে বলছে, ছোট্ট আব্বু, আমার জন্য কি কি নিয়ে এসেছো? আম্মু বলেছে তুমি নাকি আমার জন্য এতগুলো খেলনা নিয়ে আসবে। এনেছি তো, গাড়িতে অনেকগুলো ব্যাগ আছে, সবগুলোতেই তোমার জন্য জামা কাপড় আর খেলনা নিয়ে এসেছি। সবগুলোই আমার? হ্যাঁ, সব কিছুই আমার মামুনির। হৃদিতা খুশি হয়েছে অনেক, গলা জড়িয়ে ধরেছে চাচ্চুর। সৌজন্য ভাবছে হৃদিতার বলা কথাটা। ওর আম্মু আসবে কি করে? ভাইয়া কি তাহলে আবার বিয়ে করেছে? রিদিতা বাচ্চা মেয়ে, কী বলতে কি বলেছে, এটা নিয়ে এত গবেষণা না করলেও চলবে। সৌজন্যের আম্মু আব্বু ছুটে এসেছে ছেলেটার কাছে। মা বাবাকে দেখেই সালাম করছে সৌজন্য। জিনিসপত্র সব কিছু নিয়ে ঘরে যাচ্ছে সৌজন্যের আব্বু সাফাত চৌধুরী। বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসতে বলছে তাকে। খাবার খেয়ে নিজের রুমে বসে আছে সৌজন্য। ভালো লাগছে না কিছুই। মুগ্ধতা মেয়েটার কথা মনে পড়ছে বারবার। তাকে কেন সৌজন্য নীলাঞ্জনার মতো লাগছে? যত সময় ওই মেয়েকে দেখেছিল বারবার মনে হয়েছিল নীলাঞ্জনার কথা। মনে হচ্ছিল এই নাম, এই কণ্ঠস্বর আগেও শুনেছে সে কোথাও। এখান থেকে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। সৌজন্য গিয়ে জানলার কাছে দাঁড়িয়েছে, সিগারেট জ্বালিয়ে ধরেছে মুখে। চোখ বুলিয়ে চারিপাশটা একটু দেখল। সৌজন্যের চোখ জোড়া আটকে গেছে তাদের উঠোনে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত মেয়েটির দিকে। কাপড় রোদে শুকাতে দিচ্ছে মেয়েটা। ভেজা চুলগুলো মুছে নিচ্ছে হাতে থাকা টাওয়ালটার সাহায্যে। সৌজন্যের এক মুহূর্তের জন্য মনে হলো এটা স্কুলে দেখা হওয়া সেই মেয়েটা না। সে কি ঠিক ভাবছে? যাকে এত কিছু ভেবে কাজ নেই সৌজন্যের। এই মেয়ে হয়তো পাশের বাড়ি। চলে যাচ্ছিল সে, তখনই কানে আসে হৃদিতার কণ্ঠস্বর। আবারও তাকায় সৌজন্য। হৃদিতা আম্মু আম্মু বলে জড়িয়ে ধরেছে মেয়েটাকে। সৌজন্য ভাবছে মনে মনে, এটাই কি সে যার কথা রিদিতা বলেছিল তখন? অবশেষে শ্যামকন্যার সেই মিষ্টি হাসি দেখতে পেল সৌজন্য। ভুল ভাবেনি সে, এটা মুগ্ধতা। হৃদিতার সাথে সুন্দর করে কথা বলছে মুগ্ধতা। তার বায়না পূরণ করতে আবার হাত ধরে ঘুরছে হৃদিতার সাথে। সৌজন্য ভুল ভেবেছিল তাহলে। হৃদিতা খারাপ নেই এখানে। কত হাসি খুশি মেয়েটা। হৃদিতার এই হাসি খুশিটাই এত সময় ধরে মিস করছিল সৌজন্য। কিছু একটা ভেবে ঠোঁটের হাসি মিলিয়ে যায়। ভ্রুজোড়া কুচকে তাকাই মুগ্ধতার দিকে। মনে প্রশ্ন জাগছে তার, মুগ্ধতা কে? এই বাড়িতেই বা কী করছে? হৃদিতা কেন আম্মু বলে ডাকছে তাকে? সৌজন্যের ভাবনায় কি সত্যি হলো? এটা কি তার ভাইয়ের দ্বিতীয় বউ? কেন যেন রাগ হচ্ছে এটা ভেবে, কিন্তু তারও তো রাগ হওয়ার কথা না। নিজের মাথায় চুল খামচে ধরছে সৌজন্য। এই মেয়েকে কেন মিলিয়েছিল তার নীলাঞ্জনার সাথে? ভুল করেছে সৌজন্য। ঘরে কারোর উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায় সৌজন্য। মা এসেছেন। তার হাতে সিগারেটটা ফেলে দেয় জানলা দিয়ে। রাজিয়া বেগম ছেলের কাছে এসে দাঁড়ায়। সৌজন্য বুঝতে পারছে তার আম্মু কেন এসেছেন রুমে। তিনি কিছু বলার আগেই সৌজন্য বলছে, কেন এসেছো আম্মু? আবার বিয়ের কথা বলবে, তাই তো? তুই কি সারা জীবন আইবুড়ো থাকবি বলেই ঠিক করেছিস বাপ? আমি কি বেঁচে থাকতে বৌমা নাতিপুতির মুখ দেখতে পারবো না? আমাকে বিয়ে করতে বলো না আম্মু, বৌমা নাতিপতি সবই তো আছে, তোমার আর কি চাই? কোন দুঃখে বিয়ে করবি না শুনি? আর বৌমা কোথা থেকে আসলো আবার? একজন তো ছিল, সে চলে গেল সবাইকে ছেড়ে। মেয়েটার কথা মনে হলে এখনো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার। রিদিতা যে মেয়েটাকে আম্মু বলে ডাকে, সে তোমার বৌমা নয়? ছেলের কথা শুনে তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে রাজিয়া বেগম। সৌজন্য কি কোনোভাবে মুগ্ধতার কথা বলছে? মুগ্ধতা তো ওনার বৌমা। আপন মায়ের পেটের ছোট বোন বৌমা হতে যাবে কেন? তবে মেয়েটাকে সব সময়ের জন্য এখানেই রেখে দিতে চান রাজিয়া বেগম। ছেলের ভুল ভাঙতে চেয়েছিলেন তিনি, কিন্তু সৌজন্যের ফোনের রিংটোন বেজে ওঠায় সে চলে যায় ফোন নিয়ে কথা বলতে।
রাজিয়া বেগম অপেক্ষা করছিলেন কখন ছেলের ফোনে কথা বলা শেষ হবে। শেষ হয়েছে ঠিকই, তবে চোখ মুখ দেখে মনে হলো সৌজন্য খুব বিরক্তপূর্ণ কিছু নিয়ে। তিনি আবারও কথা বাড়ালেন না, কফি আনতে চলে গেছেন ছেলের জন্য। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সৌজন্যের, মাথায় হাত চেপে বসে আছে বিছানায়। মনে পড়ছে 3 বছর আগের কথা, যখন দেখা হয়েছিল তার নীলাঞ্জনার সাথে। চলুন জেনে আসি 3 বছর আগের কথা কি হয়েছিল। শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করত সৌজন্য। বয়স তার 22 কি 23। ভার্সিটিতে পহেলা ফাগুন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। সৌজন্যর বন্ধুরা মিলে গিয়েছিল সেখানে। এত মানুষের ভিড়ে ভালো লাগছিল না তার, বিরক্তি নিয়ে চলে আসতে চাইছিল। রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধ পড়ে গেছিলেন রোডে। সৌজন্য তাকে তুলতে যাচ্ছিল, কিন্তু সেই যাওয়ার আগেই একটা মেয়ে এসে সাহায্য করে ওনাকে। রাস্তার পথশিশুরা দৌড়ে এসেছিল মেয়েটার কাছে, নিজের ব্যাগ থেকে চকলেট বের করে এক এক করে দিচ্ছিল সবাইকে। বাচ্চাগুলো খুশি হয়ে জড়িয়ে ধরেছিল মেয়েটাকে। মেয়েটাও মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছিল তাদের। সৌজন্য মুগ্ধ হয়ে দেখছিল মেয়েটার সুন্দর ব্যবহার। মনে মনে ভাবছিল, এমন মেয়েও হয় আজকাল। পরনে নীল শাড়ি, কোমর পর্যন্ত লম্বা চুল। মেয়েটাকে দেখেই মনে মনে নীলাঞ্জনা নামটি দিয়ে তাকে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল মেয়েটার প্রতি। এই প্রথম কোনো মেয়েকে ভালো লেগেছে। হ্যাঁ, নীলাঞ্জনাকে ভালো লেগেছে সৌজন্যের, কিন্তু এখনও তো তার মুখটিই দেখা হলো না। অনেক চেষ্টা করেও মেয়েটির মুখ দেখতে ব্যর্থ হয় সে। মেয়েটা হেঁটে যাচ্ছিল, পিছু পিছু সৌজন্যও যাচ্ছিল। নিজের মধ্যে থাকা ভয় সংকোচ সব দূরে ঠেলে দিয়ে ডেকেছিল মেয়েটিকে নীলাঞ্জনা বলে। মেয়েটি তাকিয়েছে মাত্রই, তখন সৌজন্যের বন্ধু এসে তাকে হাত ধরে টেনে নিয়ে যায়। সেদিন আর দেখা হয়নি নীলাঞ্জনাকে। হোস্টেলে ফিরে বকাবকি করছিল বন্ধুদের। দোস্ত, তুই একটা শয়তান। আমি এতক্ষণ ধরে মেয়েটার পিছনে ঘুরলাম একটু মুখ দেখার জন্য, একবার ডাকও দিলাম, আর ঠিক তখনই তুই টেনে নিয়ে এলি। আহারে, মেয়েটার প্রেমে পড়লি নাকি প্রথম দেখাতেই? মুখটাই তো দেখতে পারলাম না, প্রেম হবে কিভাবে? আমি জানি না সে দেখতে কেমন। তাহলে এত ঘুরে বেড়ালি কেন? পিছন দেখে প্রেম? আরে দোস্ত, মেয়েটার ব্যবহার কত আন্তরিক। মেয়েটাকে পিছন থেকে দেখেই ভালো লেগে গেছে। মিষ্টি হাঁটা, চুলের খেলা, একটা অদ্ভুত মায়া, বুঝলি? বাহ বাহ, কবিতা লিখিস নাকি? ধ্যাত, তোদের জন্যই কিছু হয় না। আর একটু দেরি করলে মুখটা দেখে ফেলতাম। তোর কি মনে হয় মেয়েটা তোর ডাক শুনে দাঁড়িয়ে থাকতো? থাকতো কিনা জানি না, কিন্তু দেখা তো হতো। আর এখন তো জানি না কে ছিল। শোন, এইরকম রহস্যই সুন্দর। বেশি আগ্রহী হলে আবার সামনে কোথাও দেখা হয়ে যাবে, তখন নিজের ভাগ্যকে ধন্যবাদ দিস। ভাগ্য? না রে, এবার তোর জন্যই মেয়েটা হারিয়ে গেল। ওরে বাবা, একটা মেয়ের পেছন থেকে দেখে এত হাহাকার! এভাবে চললে সামনে তোকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে কেন? হার্ট ব্রেক, স্পেশাল ওয়ার্ডে। তোর সাথে কথা বলাই ভুল। আপাতত নীলাঞ্জনাকে মাথা থেকে সরাতে চাইছিল সে, কিন্তু পারছিল না। বারবার মনে পড়ছিল মেয়েটার কথা। ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছিল। ভালো লাগছে না কিছুই। ফোনটা রেখে দিতে হাত থেকে তখনই চোখ পড়ল একটা ফেসবুক প্রোফাইলে। আইডিটাতে বাংলা অক্ষর করে সুন্দর করে লেখা আছে মুগ্ধতা শেখ। প্রোফাইলে দেওয়া ছবিটার দিকে চোখ আটকে যায় তার। এ তো সেই মেয়ে যাকে দেখেছিল তখন, কিন্তু এখানেও মহারানীর মুখ দেখা যাচ্ছে না। বিপদে পড়ল তো। এই মেয়েকে দেখবে কীভাবে এখন? কোনো কিছু না ভেবেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিল মেয়েটাকে। এরপর আর কি, একটু পরপরই চেক দিচ্ছে অ্যাকসেপ্ট করলো কিনা। অ্যাকসেপ্ট করেছে ঠিকই, তবে সৌজন্য মেসেজ করেনি তাকে। কেমন যেন লাগছিল। আত্মসম্মান খুইয়ে মেয়েটাকে মেসেজ দিবে বা কিভাবে? কথা না বললেও প্রতিদিন মেয়েটার প্রোফাইল ঘাটাঘাটি করতো। পোস্ট করলে কমেন্ট বক্স চেক করতো। মেয়েটা নিজ থেকে একদিন মেসেজ করেছিল তাকে। সৌজন্যদের ভার্সিটিতে ভর্তি হবে সেই বিষয়ে কিছু জানার জন্যই মেসেজ করেছিল। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতনই খুশি হয়েছিল সেদিন। এটাতেই চাইছিল সৌজন্য। হাই, হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি ভুল দেখছি নাকি সত্যি তুমি আমাকে মেসেজ দিলে? না, ভুল দেখছো না, সত্যিই দিলাম। মানে এতদিন ধরে ফ্রেন্ড লিস্টে আছো কিন্তু কোনোদিন মেসেজ দাওনি, হঠাৎ আজ বিশেষ কিছু? একটা দরকার ছিল আসলে। ও বলো, কি দরকার? তোমার ভার্সিটিতে আমি ভর্তি হতে চাই।
ভাবলাম যেহেতু তুমি ওই ভার্সিটিতে পড়ো কিছু ইনফো নিতে পারি। এতদিন পর প্রথম মেসেজ আর সেটা ভার্সিটির জন্য। ও, বুঝলাম। তুমি কোন সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ? ইংলিশ। শুনেছি ডিপার্টমেন্টটা বেশ ভালো, কিন্তু ক্লাসের পরিবেশ শিক্ষক কেমন? ইংলিশ তো বেশ ভালো সাবজেক্ট। আমাদের ডিপার্টমেন্টের টিচাররা বেশ স্ট্রিক্ট, তবে শেখানোর স্টাইল দারুণ। কিন্তু সিনিয়রদের থেকে একটু সাবধানে থাকবা। র্যাগিং কেস মাঝে মাঝে হয়। ও মাই গড, র্যাগিং! তাহলে তো চিন্তার বিষয়। তুমি ভর্তি হলে চিন্তা করো না, আমি পাশে থাকবো। ওয়াও। ফি কত? ক্লাস কেমন? সিনিয়ররা আসলে কেমন? ফি ম্যানেজেবল, ক্লাস সিরিয়াস। আর বললাম তো সিনিয়রদের নিয়ে ভয় পেও না, আমি তো আছি। আরে তুমি তো নিজের ভার্সিটিকে বেশ ভালোবাসো মনে হচ্ছে। না, ভার্সিটির চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। মেসেজটা সেন্ড করছিল, সাথে সাথেই ডিলিট করে দিয়ে সৌজন্য মুগ্ধতা অল্প কিছু দেখতে পায়। সে বলে, কি ভালোবাসো? ভালো ক্লাস, ভালো শিক্ষকেরা, আর নতুন স্টুডেন্টদের জন্য হেল্প করতে। বুঝেছি। ঠিক আছে, আমার ভর্তি নিয়ে যদি কোনো প্রবলেম হয় তোমাকেই বিরক্ত করব। বিরক্ত না, বরং খুশি করবা। দেখা যাক। সেই থেকে মেয়েটার সাথে কথা বলা, আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে। মেয়েটাকে দেখতে ইচ্ছা হতো খুব, কিন্তু সাহস করে বলতে পারতো না এটা। মেয়েটার সুরেলা কণ্ঠস্বর, কথা বলার ধরন সব কিছুই আকৃষ্ট করতো সৌজন্যকে। সৌজন্য মেয়েটাকে নীলাঞ্জনা বলেই ডাকে। যাদের আলোয় স্নিগ্ধ রাত, দুজনের মধ্যেই এক অদ্ভুত অনুভূতি। হয়তো এটাকেই বলে প্রেম। রাত গভীর, দুজনেই ফোনে কথা বলছে, সময়ের হিসেব নেই কোনো, শুধু অনুভূতি। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা বলার পর নীলাঞ্জনা বলে উঠল, আচ্ছা, তুমি কি আসলেই এত কথা বলতে পারো নাকি শুধু আমার সাথেই এত কথা বলো? জানি না, হয়তো তুমি এমন যার সাথে কথা বললেই ভালো লাগে। ওয়াও, সুন্দর লাইন। আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না এটা সত্যি নাকি তুমি এমনিতেই বলে ফেললে। সত্যি বললাম। আসলে নীলাঞ্জনা একটা কথা অনেক দিন ধরেই বলতে চাই, কিন্তু সাহস হচ্ছিল না। ওহো, শুনি শুনি। আজ সাহস পেয়ে গেলে বুঝি? নীলাঞ্জনা, আমি না প্রথম দেখেই তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি না একদম পাগল। আমাদের দেখা তো হয়নি, না জানো আমি কেমন। তবুও তোমাকে আমি একবার পিছন থেকে দেখেছিলাম, কিন্তু তোমার মুখটা দেখিনি। মন দিয়ে বুঝেছি তুমি দেখতে কেমন হবে। তোমার হাসি, তোমার কথা, তোমার খুনসুটি, সব কিছুর মধ্যেই আমি একটা আলাদা অনুভূতি পাই। এত কিছু বলছো, কিন্তু আমি যদি খুবই সাধারণ এবং একদম আনইন্টারেস্টিং কেউ হই? তাহলে সেটাই হবে আমার সবচেয়ে প্রিয় সাধারণত্ব। তুমি যেমন তেমনভাবেই তোমাকে চাই। এভাবে কেউ কখনো বলেনি, কিন্তু জানো আমি তোমার কথাগুলোতে হারিয়ে যাচ্ছি। তাহলে কি আমি স্বপ্ন দেখতে পারি তোমাকে নিয়ে? তুমি রাজি? রাজি। তার নীলাঞ্জনা ফিরিয়ে দেয়নি তাকে। সৌজন্যও কেমন দুর্বল হয়ে পড়েছিল মুগ্ধতার প্রতি। সারাক্ষণ ভাবতো কবে দেখা হবে তার নীলাঞ্জনার সাথে, কবে তাদের একটা ছোট্ট সংসার হবে। হাসে সৌজন্য, দেখাই হলো না। এত দূর ভেবে নিয়েছে সে কত। দুজনে মিলে ঠিক করেছিল তারা দেখা করবে। সৌজন্য গিয়েছিল ঠিকই, তবে নীলাঞ্জনা আসেনি। মনে হয়েছিল সমস্যায় পড়েই তাই আসতে পারেনি, কিন্তু সেই যে নীলাঞ্জনা হারিয়ে গেল, আর পায়নি তাকে। দিনের পরে দিন, মাসের পর মাস গেল, কিন্তু মেয়েটার নাম্বার থেকে আর কোনো কল আসেনি। সৌজন্যের পাগল প্রায় অবস্থা, কোথাও খুঁজবে নীলাঞ্জনাকে। মেয়েটার বলা ঠিকানায় যায়, কিন্তু সেখানে ছিল না। সে বাড়ি ছেড়ে চলে গেছে নাকি শুনে এসেছিল এটা। দেশে থাকলে বারবার মনে পড়বে এইসব। নিজেকে কাজের মধ্যে ডুবাতে চাইছিল সৌজন্য। বাবাকে বলে চলে গিয়েছিল বাহিরে। সৌজন্যের মা বাবা ডেকেছিলেন তার অবস্থা, তারাও চাইছিল যে স্বাভাবিক হোক, বিয়ে করাতে চাইছিলেন ছেলেকে, কিন্তু সৌজন্য না করে দিয়েছে সাথে সাথে। সাফাত চৌধুরীও তাই বিদেশে পাঠিয়েছিলেন ছেলেকে। ফিরে আসলেই না হয় বিয়ে করাবেন। সেই যে নিজের চেনা দেশ, প্রিয় মানুষ আর ভালোবাসার মানুষের স্মৃতি নিয়ে পাড়ি জমিয়েছিল বিদেশে, এসেছে 3 বছর পর। দরজায় ঠক ঠক শব্দে ধ্যান ভাঙে সৌজন্যের। মুখ তুলে তাকায় সেদিকে। কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। সৌজন্যের স্পষ্ট মনে আছে মুগ্ধতাই ছিল তার নীলাঞ্জনার নাম। নীলাঞ্জনার নামটা তো তার দেওয়া। সৌজন্য যেটা ভাবছে সেটা কি সত্যি? কিন্তু এক নামের তো বহু মানুষ থাকে দুনিয়ায়, সে কি বেশি ভাবছে? মুগ্ধতা রুমে আসে, কফির কাপটা রেখে চলে যেতে চায়। কানে আসে সেই চেনা ডাক নামটা,
সৌজন্য নীলাঞ্জনা নামটি ধরে ডেকেছে তাকে। পা দুটো থেমে গেছে মুগ্ধতার, আবারও বলে উঠেছে সৌজন্য। তুমি কি নীলাঞ্জনা? এই নামটি শুনে দাঁড়িয়ে পড়লে যে। না না, আমি নীলাঞ্জনা হতে যাব কেন? এই নামের কাউকেই আমি চিনি না। আমার নাম মুগ্ধতা। মুগ্ধতার গলায় থাকা লাভ লকেটটা খুব পরিচিত মনে হচ্ছে তার। একটু একটু করে এগিয়ে যাচ্ছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা ঘাবড়ে গেছে সৌজন্যের এমন ব্যবহারে। সৌজন্য যত এগোচ্ছে সে ততই পিছিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, কি করতে চাইছেন আপনি? কিছুই তো করিনি, আমি ভয় পাচ্ছ কেন? এগোবেন না আর। সৌজন্য বাঁকা হাসে। পিছুতে পিছুতে দেওয়ালের সাথে ঠেস লেগে গেছে মুগ্ধতার পিঠ। চলে যেতে নিলেই দু হাত দিয়ে আটকে নেয় সৌজন্য। এগিয়ে যাচ্ছিল তার দিকে। মুগ্ধতা নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সৌজন্য খেয়াল করলো সেদিকে মুগ্ধতার গলায় থাকা চেইনটা এক টানে খুলে নিয়েছে। বুঝতে পেরেই মুগ্ধতা তাকিয়েছে সেদিকে। হাত বাড়িয়ে আনতে চাইছে চেইনটা সৌজন্যের হাত থেকে, কিন্তু তার আগেই সৌজন্য দেখে নিয়েছে লকেটের ভিতরে থাকা তার ছবি। এবার সে পুরোপুরি নিশ্চিত এটাই নীলাঞ্জনা। মুগ্ধতা চুপচাপ দাঁড়িয়ে আছে। সৌজন্য দেখলে মুগ্ধতাকে পা থেকে মাথা পর্যন্ত। এটা নীলাঞ্জনাই, সৌজন্যের নীলাঞ্জনা। এই মেয়ে যে তার কল্পনার থেকেও বেশি সুন্দর, এতদিন ধরে পাগলের মতো খুঁজে চলেছে, যাকে সে তার বাড়িতেই ছিল। সম্পর্ক বদল এসেছে তাদের। সৌজনের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, সে কিনা তারই বড় ভাইয়ের বউ। কীভাবে মানবে এটা? রাখি সব কিছু ভেঙে চুরে শেষ করে দিতে ইচ্ছা করছে তার। সেদিন আসলো না কেন নীলাঞ্জনা তার সাথে দেখা করতে? কোথায় হারিয়ে গিয়েছিল? রাগ হচ্ছে সৌজন্যের। এই মেয়েকে কোনোভাবেই ক্ষমা করবে না। সে কষ্ট দিবে যতটা কষ্ট 3 বছর ধরে পেয়েছে সৌজন্য। কফিটা ঠান্ডা হয়ে গেছে, নতুন করে বানিয়ে নিয়ে এসো। মুগ্ধতা স্বাভাবিকই আছে, রাগ করেনি। তার মানে কি ভুলে এসে গেছে তার নীলাঞ্জনাকে? ভোলারই কথা, তার মতো বেঈমানকে মনে রাখবে কেন সৌজন্য? মুগ্ধতা দাঁড়িয়ে আছে আগের ন্যায়। সৌজন্যের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতে কেঁপে উঠেছে সে। কি বললাম কানে যায়নি? হ্যাঁ, দিচ্ছি। নতুন করে কফি বানিয়ে নিয়ে এসেছে আবারও মুগ্ধতা। কাঁপা কাঁপা হাতে তুলে দিয়েছে সৌজন্যের হাতে। সৌজন্য নিয়েছে কফির মগটা। একটু সময় তাকে পুরোটা গরম কফি ছুঁড়ে মেরেছে মুগ্ধতার মুখে। চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে মুগ্ধতা। সাথে সাথে গরম কফি মুখে পড়ায় মুখটা জ্বলছে মুগ্ধতার। কেন করলো সৌজন্য এমন? সৌজন্য কি তাকে ছেড়ে যাওয়ার শাস্তি দিচ্ছে মুগ্ধতাকে? মুগ্ধতা রেগে মেগে তাকিয়ে বলছে, কি করলেন এটা আপনি? সৌজন্য বাঁকা হাসে। কফির কাপটা বেড সাইড টেবিলের উপরে রেখে কটমট কণ্ঠে বলে, এটাই তো তোমার প্রাপ্য। অন্য কিছু আশা করেছিলে বুঝি? তোমার মতো মেয়েরা এটাই ডিজার্ভ করে। আমার মতো মেয়ে মানে? কি বলছেন এসব? এমন নাটক করছো মনে হচ্ছে জানো না কিছুই, অথচ ছলনা করতে ভালোই জানো তুমি। সৌজন্য বুঝে গেছে সবটা। এটা হবে জানা ছিল মুগ্ধতার। কিছু না বলে চলে যেতে চায় রুম থেকে। রাগে সৌজন্যের চোখ লাল করে তাকিয়েছে মুগ্ধতার দিকে। মুগ্ধতার হাত চেপে ধরে নিয়ে এসেছে নিজের কাছে। সৌজন্যের এমন তাকানো দেখে কেঁপে উঠেছে মুগ্ধতা। কি করতে চাইছে সৌজন্য? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছিল? আমার বিবাহিত ভাইয়ের সাথে বিয়ে করতে হলো তোমাকে? সৌজন্যকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে মুগ্ধতা, কিন্তু শক্তপোক্ত শরীরে সৌজন্যের শক্তির সাথে পেরে উঠল না সে। মুগ্ধতার মাথা ঘুরছে। সৌজন্যের বলা কথাটা তার ভাইয়ের সাথে বিয়ে করেছে মানে? সৌজন্য কি ভেবে বসে আছে মুগ্ধতার সম্পর্কে? আর কত নাটক করবে তুমি? নাটক করছি না আমি। আপনি যে ভাবছেন আমি সে নই, ছাড়ুন দয়া করে। কেউ দেখলে খারাপ ভাববে। দেখুক, তুমি তো এমনই ভালো মানুষের মুখোশ পরে আছো। ভাইয়া কি জানে তার দ্বিতীয় বউয়ের চরিত্রের ঠিক নেই? বলেছো এটা? সৌজন্যের ব্যবহারে খারাপ লাগছে মুগ্ধতার। কী করে বোঝাবে সৌজন্যকে? পরিস্থিতির শিকার ছিল সে। মুগ্ধতার কোমর চেপে ধরেছে সৌজন্য। রক্ত লাল চোখ নিয়ে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সৌজন্যর থেকে। এমন সময় রুমে ঢুকছেন রাজিয়া বেগম। ছেলেকে মুগ্ধতার সাথে এই রকম ব্যবহার করতে দেখে গালে কষিয়ে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে ওনার। হচ্ছেটা কি সৌজন্য? মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছিস তুই? মায়ের কথা কানে আসা মাত্রই মুগ্ধতাকে ছেড়ে দিয়েছে সৌজন্য। মুগ্ধতা চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাবছে তার সামনে দাঁড়িয়ে থাকা আন্টি কি ভাবছেন তার ব্যাপারে।
মুগ্ধতা দৌড়ে নিজের রুমে চলে গেছে। সৌজন্য ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মুগ্ধতার যাওয়ার দিকে। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেছে সে। মাথাটা ফ্রেশ হওয়ার চাই আপাতত। এখানে থাকবে কি করে? প্রতিদিন যে মুখোমুখি হতে হবে ওই ছলনাময় যে কষ্ট দিয়ে ছেড়ে গিয়েছিল সৌজন্যকে। নীলাঞ্জনার নামটা মনে রাখতে চায় না সৌজন্য। এই নামে চিনত না কাউকে, এই বলে বোঝাচ্ছে নিজের অশান্ত মনকে। পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে সৌজন্য। এখানে থাকলে দম বন্ধ লাগছে তার। মুগ্ধতাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না এই বাড়িতে। দেখলেই ইচ্ছা করে মুগ্ধতাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে। কেন করেছিল এমন? থেকে গেলে কি পারতো না সৌজন্যের সাথে? 1 সপ্তাহ হয়ে গেছে বাড়ি ফেরেনি সৌজন্য। বাবা মার চিন্তা হচ্ছে খুব। বিকেলবেলা পরিবারের অস্বাভাবিক নীরবতা। রাজিয়া বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছেন, চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। এক মুহূর্ত থেমে গিয়ে তিনি দরজা খুললেন। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তার বড় ছেলে সাহেল। সৌজন্যের বড় ভাই সাহেল এসেছে দেখা করতে। কাজে আটকা পড়ে যাওয়ায় ভাইয়ের সাথে এসে দেখা করতে পারেনি সে। সাহেলও বলল, আম্মু কেমন আছো? আর সৌজন্য কোথায়? কোথায় আবার? তোর ভাই তো 1 সপ্তাহ ধরে বাড়িতেই আসে না। কি বলছো আম্মু? বাড়ি আসেনি? কোথায় আছে ও? জানি না বাবা, ফোন করে বললো ভালো আছি, এতটুকুই। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। কিন্তু আম্মু, হঠাৎ করে এমন হলো কেন? আমি কি করে জানবো? ও তো কিছুই বলে না। যেদিন মুগ্ধতার সঙ্গে ওর ঝগড়া হলো সেই দিন রাতেই বেরিয়ে গেল। তারপর থেকে আর ফেরেনি। মুগ্ধতার সাথে ঝগড়া? সেটা কি নিয়ে? সেটা তো জানি না দুজনের মধ্যে কি হয়েছে, ও কিছু বলতেছেই না। আমি ওকে ফোন দিচ্ছি, দেখি কি বলে। সাহিল ফোন বের করে সৌজন্যের নাম্বার ডায়াল করলো। রিং হচ্ছে, কিন্তু সৌজন্য রিসিভ করছে না। কয়েকবার ট্রাই করার পর অবশেষে কল রিসিভ হলো। হ্যালো, কোথায় আছিস সৌজন্য? ভাইয়া আমি ভালো আছি। ভালো থাকলে ফোন ধরতে এত দেরি হলো কেন? 1 সপ্তাহ ধরে বাসায় আসিস না, এটা কি ধরনের আচরণ? এখন এসব নিয়ে কথা বলতে চাই না ভাইয়া। সৌজন্য, এটা ঠিক হচ্ছে না। আম্মু খুব টেনশনে আছে, তোর জন্য সবাই চিন্তিত। অন্তত আমাদের কিছু বল। কিছু বলার নেই ভাইয়া, আর বাসায় আসতে ইচ্ছে করছে না। সব সময় কি মুখ বন্ধ করে থাকলেই সমাধান হয়? কোনো সমস্যা হলে সেটা ফেস করাই তো উচিত। ভাইয়া আমি আসতে চাই না এখন। আম্মুর দিকে তাকিয়ে হলেও একবার ফিরে আয়। আমরা সবাই তোর পাশে আছি, কিন্তু এভাবে দূরে চলে গিয়ে কিছু ঠিক হবে না, বরং আরও খারাপ হবে। সৌজন্য দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ চুপ থাকার পর যেন হাল ছেড়ে দেওয়ার মতো স্বরে বলে, ঠিক আছে আসছি। সাহেল ফোন রেখে মায়ের দিকে তাকালেন। হালকা হাসি দিয়ে বললেন, আম্মু, ও ফিরেছে? আলহামদুলিল্লাহ, এতদিন পর একটা ভালো খবর পেলাম। মায়ের কান্নাকাটি আর ভাইয়ের অনুরোধে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে সৌজন্য। বাসায় আসার পর এ নিয়ে কেউ তাকে আর কোনো প্রশ্ন করেনি, কারণ তারা জানেন সৌজন্যের রাগ সম্পর্কে। দুপুরে খাবারের প্লেট নিয়ে টেবিলের দিকেই আসছিল মুগ্ধতা। তখনই সেখানে এসে হাজির হয়েছে সৌজন্য। মুগ্ধতা খেয়াল করেনি তাকে। অসাবধানতায় প্লেটে থাকা সবটুকু তরকারি গেছে পড়ে সৌজন্যের সাদা শার্টে। মুগ্ধতা ভয় পেয়েছিল খুবই। সৌজন্য কী না কি বলবে এখন তাকে। মানুষটার মুখের দিকে তাকাতেই বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে মুগ্ধতার। এই 7 দিনে পুরোপুরি পাল্টে গেছে সৌজন্য। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় উস্কো খুস্কো চুল, পরনে থাকা কালো রঙের শার্টটা হাতে রেখেছে খুলে। মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই সৌজন্য। সৌজন্যের বড়সড় ধমক খেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরোয় মুগ্ধতা। এই মেয়ে চোখ কোথায় থাকে তোমার? ভুল হয়ে গেছে, আমি দেখিনি আসলে, পরিষ্কার করে দিচ্ছি এক্ষুনি। মুগ্ধতা নিজের হাত বাড়িয়েছিল, সৌজন্য ঝাড়া মেরে দূরে সরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে উঠেছে মুগ্ধতাকে। সাহায্য চেয়েছি আমি, আমার চোখের সামনে থেকে দূর হও এক্ষুনি। ছলছল চোখে তাকিয়ে আছে মুগ্ধতা। সৌজন্যের চিৎকার রুম থেকে বেরিয়ে এসেছেন তার মা। মুগ্ধতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই সৌজন্য আবারও খারাপ ব্যবহার করেছে মুগ্ধতার সাথে। কিছু বলতেও পারবে না, চলে যাবে বাড়ি ছেড়ে। ছোট্ট রিদিতা পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখছে সবটা। চাচ্চু তার মাকে এমনভাবে বকাবকি করছে দেখে কান্না করে দিয়েছে বাচ্চা মেয়েটা।
রিদিতার কান্নার শব্দ কানে এসেছে মুগ্ধতা সহ বাকিদের। মুগ্ধতা গিয়ে রিদিতাকে জড়িয়ে ধরেছে, বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেছে রুমে। সুজনের আম্মু রেগে গেছে তার উপরে। মুগ্ধতার সাথে এমন ব্যবহার কেন করছে বুঝতে পারছেন না উনি। মাকে কিছু বলতে না দিয়ে রুমে চলে গেল সৌজন্য। এই জন্য আসতে চাইছিল না এইখানে। মেজাজ খারাপ হয়ে গেছে তার। লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, নালে মাথা ঠিক হবে না। গোসল শেষে বেরিয়েছে রুম থেকে, তখনই মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মুগ্ধতা এসেছিল ডিনারের জন্য ডাকতে। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিল না, তাই দাঁড়িয়েছিল দরজার সামনে। মনে হলো সে ডাকবে না সৌজন্যকে, রিদিতাকে পাঠাবে না হয়। এইভাবে চলে যাবে, তখনই সৌজন্য দরজা খুলে। হেলান দিয়ে দরজার সাথে দাঁড়িয়েছিল মুগ্ধতা। তাল সামলাতে না পেরে পড়ে গেছে মেঝেতে। এরপর কি হয়েছিল তা তো প্রথমেই শুনলেন। খাবার টেবিলে বসে আছে সবাই। সৌজন্য আসতে চায়নি এখানে, কিন্তু ভাই এসেছে। তার রুমে গিয়ে জোর করে টেনে নিয়ে আসলো। মুগ্ধতাকে এটা ওটা জিজ্ঞাসা করছে সাহেল। সেও হেসে হেসে উত্তর দিচ্ছে। সৌজন্যের রাগ তরতর করে বেড়ে গিয়েছে মুগ্ধতার এভাবে সোহেলের সাথে হাসার জন্য। তার সাথে হেসে হেসে কথা বলাটা সহ্য হচ্ছে না তার। মুগ্ধতা তার ভাইয়ের বউ, এটা কোনোভাবেই মানতে পারছে না সৌজন্য। সামনে থাকা ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলেছে মেঝেতে। কাছের প্লেটটা ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছে সাথে সাথে। প্লেটে থাকা ভাত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। উপস্থিত সবাই খাবার ছেড়ে তাকিয়ে আছে সৌজন্যের দিকে। রাজিয়া বেগম ছেলেকে বলছেন, কি হলো বাপ, খাবার কি খারাপ হয়েছে? এমন করলি কেন? সৌজন্য কোনো উত্তর দিল না, কেবল কটমট করে তাকিয়ে আছে টেবিলের দিকে, যেন প্রচণ্ড রাগে গর্জে উঠতে চাইছে, কিন্তু নিজেকে আটকে রেখেছে। তখন সাহেল বলল, কি হয়েছে সৌজন্য? খাবার ফেলে দিলে কেন? খাবার কি খারাপ হয়েছে? মুগ্ধতার রান্না সব সময় ভালো হয়, খারাপ হতে যাবে কেন আম্মু? সেটাই তো বলছি, মুগ্ধতার হাতের রান্নার সাথে তুলনা হয় না কিছুই। না, খাবারে কোনো সমস্যা নেই। তাহলে এটা কি ধরনের ব্যবহার? আমরা সবাই একসঙ্গে খাচ্ছি, তোর হঠাৎ এমন আচরণ কেন? আমি ক্ষুধার্ত নই, খেতে চাই না। খোদা নেই মানি? 1 সপ্তাহ ধরে বাইরে কাটিয়ে এসেছিস, এখন এসে এমন করছিস কেন? আমি বাইরে ভালোই ছিলাম, এখানে এসে দম বন্ধ লাগে। এই কথা বলে সৌজন্য চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। রাজিয়া বেগম এবার সত্যি চিন্তায় পড়ে যান। তিনি ছেলের হাত ধরে টেনে বসানোর চেষ্টা করেন। বাবা, আমাকে বলতো কি হয়েছে? এভাবে রাগ করছিস কেন? সৌজন্য এবার ধৈর্য হারিয়ে ফেলে, তার চোখ দুটো লাল হয়ে ওঠে। কিছু হয়নি আম্মু। তাহলে এমন কেন করছিস? সৌজন্য কোনো উত্তর দিল না। মুগ্ধতা চুপচাপ সব দেখছিল। তার মনে হচ্ছিল সৌজন্য ইচ্ছা করেই এমন করছে, যেন তার প্রতি কোনো ঘৃণা প্রকাশ করতে পারে। সে কিছু বলতে চাইল, কিন্তু সাহেলের উপস্থিতিতে চুপ থাকলো। সৌজন্য, যদি কিছু বলতেই না চাস তাহলে অন্তত এমনটা করিস না। বাড়িতে ফেরার পর থেকে তোকে আমরা স্বাভাবিক দেখতে পাইনি, কিসের এত রাগ? সৌজন্য কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে মুগ্ধতার দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। আমি রেস্ট নিতে চাই। এই কথা বলে সে দ্রুত পা ফেলে টেবিল ছেড়ে চলে যায়। সবাই চুপচাপ তাকিয়ে থাকে। রাজিয়া বেগম অসহায়ের মতো ছেলের দিকে তাকান, আর সাহেল ধীরে ধীরে মুগ্ধতার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সৌজন্যের যাওয়ার দিকে তাকিয়ে রাজিয়া বেগম বলছেন, ছেলেটার যে কি হলো, আগে তো এমন ছিল না। আমার ছেলে, সব হয়েছে ওই মেয়েটার জন্য। পরের মেয়ের দোষ দিচ্ছ কেন? বাইরে থেকে থেকে বাদর তৈরি হয়েছে তোমার সোনা ছেলে। খাবার ছেড়েই চলে গেছেন সাদাব চৌধুরী। ছেলের কাজকর্ম ভালো লাগছে না ওনার। এসেছে মাত্র কয়েকদিন হলো, এর মধ্যে বাড়িতে থেকেছে হাতে গুনে 2-3 দিন। এই 2-3 দিনকে ভালো কিছুই দেখেননি তিনি। মুগ্ধতা ভাবছে, কোন মেয়ের কথা বলছেন? সৌজন্যের আম্মু আব্বু? কোনোভাবে কি ওর কথাই বলছেন? রাত হয়েছে অনেক। হৃদিতাকে পাশে নিয়েই ঘুমিয়ে আছে মুগ্ধতা। মনে মনে ভাবছে, চলে যাব এখান থেকে, কিন্তু কোথায় যাব? কার কাছেই বা যাব? আমার যে যাওয়ার জায়গা নেই কোথাও। আর রীতিতা থাকবে কিভাবে আমাকে ছেড়ে? মুগ্ধতারা 2 বোন ছিল। স্নিগ্ধতার সাথে তার বয়সের পার্থক্য ছিল বেশ কয়েক বছরের, তাই বিয়ে হয়ে গিয়েছিল স্নিগ্ধতার অনেক আগেই। পড়াশোনার জন্য আসা হয়নি আগে কখনো এখানে। আসলেও সৌজন্যকে দেখেনি সে। শুনতো সবসময় তার আপুর মুখে দুলাভাইয়ের আরেকটা ভাই আছে।
পড়াশোনার জন্য শহরের হোস্টেলে থাকে, তবে মুগ্ধতার সাথে দেখা হয়নি কখনোই তার। বোনের মৃত্যুর সময়ও এসেছিল ঠিকই সৌজন্য, হয়তো এসেছিল, তখনও মুগ্ধতা জানতো না সৌজন্য এই বাড়িরই ছেলে। বাবা মাকে হারিয়ে সর্বহারা হয়ে আসলো এখানে মুগ্ধতা, সেই থেকে এই বাড়িটাকেই নিজের বাড়ি ভেবে থাকছে। সবাই খুবই স্নেহ করে তাকে। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে একটা ফ্যামিলি ফটো পেয়েছিল মুগ্ধতা। ভার্সিটি পড়ুয়া সৌজন্যের ছবি দেখে চিনতে অসুবিধা হয়নি আর ওর। এই মানুষটাই সে যে তাকে মায়া করে ডাকতো নীলাঞ্জনা বলে। সৌজন্যের আসার খবর শুনে চলে যেতে চাইছিল এই বাড়ি ছেড়ে, কিন্তু পারেনি। ছোট রিদি তার কথা ভেবে। স্কুলেও যে ওভাবে দেখা হয়ে যাবে এটাও জানা ছিল না তার। নিজের অভিশপ্ত জীবন আর ভাগ্যকে দোষারোপ করছে মুগ্ধতা। কেন হয় আমার সাথে এমন? পছন্দের কোনো জিনিস পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি বুঝি? জীবন যেন আমার কাছে শুধু ত্যাগের আর হারানোর গল্প। চোখ দিয়ে পানি পড়ছে মেয়েটার, আর ভাবতে পারছে না কিছু। বালকনিতে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছে সৌজন্য। কেন মনে পড়ছে নীলাঞ্জনার কথা। হাতে থাকা সিগারেটের মতো ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তার। চোখের সামনে অন্য কারোর বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে তার ভালোবাসা। দেখবে কিভাবে এটা? সৌজন্যের মনে হলো রুমে কেউ এসেছে। দরজার সামনে তাকালে তার মাকে দেখতে পায়। হাতে থাকা সিগারেট ফেলে দিয়ে এসেছে মায়ের কাছে। বলতে চাচ্ছিল আবারও বিয়ের কথা না তুলতে। এবার আর ছেলেকে কিছু বলার সুযোগ দেননি রাজিয়া বেগম। তার আগেই নিজেই বলেন, এবার বিয়ে করবি না বললে আমার মরা মুখ দেখবি তুই। তোর সাথের বন্ধুরা বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে, তুই এমন কেন করছিস বাপ? আমার কি ইচ্ছে করে না ছোট বৌমা, ছোট ছেলের বাচ্চা কাচ্চার মুখ দেখতে? আম্মু কতবার বলবো আর আমি করব না বিয়ে? অন্য কিছু বলার হলে বলো। মায়ের সাথে কথা বলতে বলতে সৌজন্য গিয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিয়েছে। রাজিয়া বেগম ছেলের পিছু পিছু গিয়ে বলছেন, মুগ্ধতা, মেয়েটাকে তোর কেমন লাগে? মুগ্ধতার নামটা শুনেই রাগ হচ্ছে সৌজন্যের। হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে সাথে সাথে। ছেলের চুপ থাকা দেখে রাজিয়া বেগম আবারও বললেন, মুগ্ধতাকে আমি আর তোর বাবা পছন্দ করে রেখেছি অনেক আগেই। ওর মতন মিষ্টি মেয়েকে কার না ভালো লাগে। ভাবলাম তোরও পছন্দ হবে মুগ্ধতাকে। আমার সুন্দর ছেলের পাশে অমন সুন্দরী বৌমাকেই মানাই। সৌজন্য তাকিয়ে আছে তার মায়ের দিকে। কি শুনছে এইসব? পছন্দ করে রেখেছেন মানে? সৌজন্য কি ভুল ভাবছে তাহলে? মুগ্ধতা কি তার ভাইয়ের বউ নয়? আবেগের সহিত মাকে জিজ্ঞাসা করে সৌজন্য। মুগ্ধতা তো ভাইয়ার বিয়ে করা বউ, আমার জন্য পছন্দ করে রেখেছো মানে? পাগল ছেলে, মুগ্ধতা তোর ভাবির আপন মায়ের পেটের বোন। সাহেল তাকে নিজের বোনের নজরে দেখে, মুগ্ধতাও তাকে ভাই বলে ডাকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সৌজন্য। কি বলবে বুঝে উঠতে পারছে না এখন। মনে মনে ভাবছে, তাহলে কি মুগ্ধতাকে ভুল বুঝেছি আমি? এত অপমান করেছি না বুঝে? কিন্তু মুগ্ধতার এটাই প্রাপ্য। বিয়ে না করুক, ছেড়ে চলে গিয়েছিল কেন? এগুলো বলে নিজেকে বোঝাতে চাইছে সে, কিন্তু ভিতরে ভিতরে অনুশোচনা হচ্ছে। ছেলের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেছেন রাজিয়া বেগম। সৌজন্যের ইচ্ছা করছে মুগ্ধতার সাথে কথা বলতে। কি হয়েছিল মুগ্ধতার? চেয়েও যে ভুলতে পারছি না তাকে। জানতে হবে সবটা। সেদিন কেন আসেনি আমার সাথে দেখা করতে? কোথায় হারিয়ে গিয়েছিল সে? কোনো কিছু ভেবে উঠে চলে যায় মুগ্ধতার রুমের দিকে। দরজা খোলা থাকায় ভিতরে যেতে সমস্যা হয়নি তার। মুগ্ধতার পাশে এসে হাঁটু গেড়ে বসেছে সৌজন্য। মেয়েটার ঘুমন্ত মুখশ্রীতে কত মায়া লেগে আছে। মুগ্ধ হয়ে দেখছে তাকে সৌজন্য। এই মায়াবিনীকেই ভালোবেসেছিল সে। মুগ্ধতার চোখে মুখ এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়েছে নিজের হাত দিয়ে। গালে কারোর হাতের স্পর্শ পেয়ে তাড়াতাড়ি করে চোখ খুলে তাকিয়েছে মুগ্ধতা। সামনে বসে থাকা সৌজন্যকে দেখে ভয় পেয়ে গেছে সে। কেন এসেছে সৌজন্য এখানে? ভাবছে এটাই। এত রাতে এখানে কেন আপনি? উত্তর চাই আমার। কিসের? কেন ছেড়ে গিয়েছিলে আমাকে? কেন আসলে না সেদিন দেখা করতে? আমি কি দেখতে খুব খারাপ? ভালোবাসা যায় না আমাকে? মুগ্ধতা বুঝলো না সৌজন্য এত শান্ত হয়ে কথা বলছে কিভাবে তার সাথে। মুগ্ধতা ভাবছে, কতদিন পর সেই চেনা মানুষটার মায়া জড়ানো কণ্ঠের কথা শুনলাম। এইভাবেই তো শান্ত হয়ে কথা বলতো আমার সাথে মানুষটা। সৌজন্য ঘৃণা করে আমাকে, তার কাছে আমি খারাপ মেয়ে। তাহলে হঠাৎ তো পরিবর্তন? অবাক হলো মুগ্ধতা। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কঠিন শ্বাস নিল। গলার কাছে যেন কাটা আটকে গেছে। তারপর বলল,
সৌজন্য, প্লিজ এটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তাহলে কি চেয়েছিলে? আমাকে পাগলের মতো অপেক্ষায় রেখে অন্ধকারে ঠেলে দিতে? তুমি জানো তোমার জন্য কতটা কষ্ট পেয়েছি। আমি ভেবেছিলাম এটাই সঠিক সিদ্ধান্ত। সঠিক? আমার ভালোবাসাকে ধোঁকা দেওয়া সঠিক সিদ্ধান্ত? তোমার পরিবার আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে মেয়ের মতো ভালোবাসে। যদি তোমার সাথে সম্পর্ক রাখতাম তারা কি ভাবতো? তারা ভাবতো আমি স্বার্থপর, তোমাকে দয়া নিয়ে তোমাকেই নিজের করে নিতে চেয়েছি। আমি এটা সহ্য করতে পারতাম না। তাহলে তুমি আমাকে কেন একটা সুযোগ দিলে না? আমাকে বললে না আমি কিছু করতে পারতাম না? তুমি কেন নিজে নিজে সিদ্ধান্ত নিলে? কারণ আমি জানতাম, তুমি যদি জানতে তাহলে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে কাছে টেনে নিতে চাইতে। আমি তোমার বাবা মায়ের ভালোবাসা হারাতে চাইনি, আর তোমার ভালোবাসার প্রতি অন্যায়ও করতে চাইনি। তাহলে এখনো কি তাই মনে হয়? মুগ্ধতা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। সৌজন্য মুগ্ধতার দিকে তাকিয়ে থাকে, চোখে হতাশা, কষ্ট আর একরকম রাগের ঝলক। সে বুঝতে পারছে মুগ্ধতা কখনো তাকে ভালোবাসতে অস্বীকার করেনি, শুধু ভয় পেয়েছে, ভুল বুঝেছে সবাই। কিন্তু সে কি এত সহজে হাল ছেড়ে দেবে? মুগ্ধতা পেছনে সরে আসতে চাইলেও সৌজন্য আরও সুযোগ দিল না। এক ধাক্কায় দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যেন মুগ্ধতার জন্য পেছনে ফেরার সব পথ বন্ধ। সৌজন্য ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকালো মুগ্ধতার দিকে, তারপর বলল, তুমি কি সত্যিই মনে করো ভালোবাসা চাওয়া অন্যায় কিছু? মুগ্ধতা, আমি তোমাকে ভালোবাসি, এটা কোনো ভুল নয়, কোনো দয়া নয়, এটা আমার অধিকার। আমি আমার ভালোবাসার মানুষকে চাই, এতে ভুল কোথায়? সৌজন্য, আমি আমি তোমার পরিবারের কাছে কৃতজ্ঞ। আমি তোমার জন্য তাদের ভালোবাসা হারাতে পারবো না। তাহলে কি তোমার মনে হয় তারা আমাকে ভালোবাসে না? আমি যদি তোমাকে ভালোবাসি তবে তারা আমাকে বোঝার চেষ্টা করবে না? সব সম্পর্ক একরকম হয় না সৌজন্য। তুমি বুঝতে চাইছো না, আমি তোমাকে ভালোবাসলেও আমাদের একসাথে থাকা সম্ভব নয়। তাহলে একবার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমার কাছে কিছুই না, এক মুহূর্তের জন্যেও আমাকে মনে পড়েনি। বলো মুগ্ধতা। মুগ্ধতা চোখ বন্ধ করে ফেলে, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। সৌজন্য আবারও বলে, দেখলে তুমি পারবে না বলার সাহস করতে, কারণ সত্যিটা তুমি নিজেও জানো, কিন্তু তুমি ভয় পাচ্ছ। এই ভয়, এই বাধা, এগুলো আমাদের ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। মুগ্ধতা এবার মুখ তুলে তাকায়। সৌজন্যর চোখে যে দৃঢ়তা, যে জেদ, সেটার সঙ্গে কখনো লড়াই করা সম্ভব নয়। একবার শুধু বিশ্বাস করো, আমাদের এই ভালোবাসা কোনো অন্যায় নয়। আমি তোমাকে হারাতে চাই না মুগ্ধতা। আর তুমি কি সত্যিই আমাকে হারাতে চাও? মুগ্ধতা কিছু বলতে গিয়েও থেমে যায়। সে সত্যিই কি চায় যে সৌজন্য তার জীবন থেকে হারিয়ে যাক? মুগ্ধতা আর দাঁড়ায়নি, চোখের কোণ থেকে নীরব অশ্রু মুছে দরজা খুলে দ্রুত বেরিয়ে গেল। সৌজন্য শুধু তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। বুকের ভেতর যেন একটা ভারী পাথর বসে গেল। সে ধপ করে বসে পড়ল বিছানায়, হাতের আঙুল চেপে ধরল মুঠোয় আর বলল, মুগ্ধতা, তুমি এভাবে পালিয়ে যেতে পারো না। আমি তোমার জন্য লড়াই করব, কারণ আমি জানি তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ। তোমার মায়াবী চোখের গভীরতা, তোমার চুলের মৃদু ঘ্রাণ, সব কিছুই আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। আমি জানি যদি মাকে বলি তিনি মুহূর্তেই আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলবেন, কিন্তু আমি তা চাই না। আমি চাই তুমি নিজে থেকে আমাকে বেছে নাও। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তুমি আমার হতে চাও। আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমাকে নিজের করে নেবার জন্য যে কোনো লড়াই করতে প্রস্তুত, কারণ তুমি আমার একমাত্র মুগ্ধতা, আর আমি তোমার জন্যই বেঁচে থাকতে চাই। সৌজন্যের চোখ জ্বলে উঠল দৃঢ় প্রত্যয়ে। সেই রাতটা সে ছাদে বসেই কাটালো, ভেবে ভেবে কীভাবে মুগ্ধতার মনে তার ভালোবাসার জায়গাটা দৃঢ় করবে। পরদিন সকালের আলো ঠিকরে পড়েছে জানালায়। মুগ্ধতা চুপচাপ রান্নাঘরে কাজে ব্যস্ত, হৃদিতা পাশেই খেলছে। সৌজন্য আজ ভিন্ন মুডে। সে আজ আর আগের দিনের মতো গম্ভীরও নয়, রাগীও নয়। আজ তার উদ্দেশ্য একটাই, মুগ্ধতাকে হাসানো, তার মনে ভালোবাসার অনুভূতি শক্ত করা। রিদিতা, আমি একটা প্রবলেমে পড়েছি। কি হয়েছে চাচ্চু? আমি শুনেছি কেউ যদি কাউকে পছন্দ করে তাহলে নাকি তার রান্না করা খাবার খেয়ে বোঝা যায়, কিন্তু আমার তো নিশ্চিত হওয়া দরকার। মুগ্ধতা রান্না করছিল, কথা শুনে থমকে গেল আর বলল, তোমার সমস্যা হলে ডাক্তার দেখাও। আচ্ছা রিদিতা, তোমার মা কি সবসময় এত রাগী থাকতো? হুম। আহা, তাহলে তো বুঝতেই পারছি বোনের মতো রাগী হলেও
আমার প্রতি স্পেশাল একটা অনুভূতি আছে। মুগ্ধতা এবার পেছনে ফিরে তীব্র চোখে তাকালো আর বলল, তোমার আজকাল মাথা ঠিক আছে তো? না, আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ আমি প্রেমে পড়েছি। মুগ্ধতা তড়ি ঘড়ি ঘুরে দাঁড়ালো, কিন্তু সৌজন্য তখনও হৃদিতাকে কোলে তুলে নিয়ে বলল, রিদিতা, তোমার চাচ্চুর তো কিছু করার নেই, সে প্রেমে পড়ে গেছে। এখন শুধু একটা উপায় আছে, তোমার মা যদি একটু দয়া করে আমার জন্য খিচুড়ি রান্না করে খাওয়ায়, তাহলে দেখি ভালোবাসা সত্যি নাকি ভুল। মুগ্ধতা অবাক হয়ে তার দুষ্টুমি দেখল। ওর নিজের ভেতরও যেন একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে। মুগ্ধতা অনেক ভেবেচিন্তে খিচুড়ি রান্না করলো, নিজের মনকেই বুঝ দিচ্ছিল। ও কিছুতেই হার মানবে না, শুধু এই একবার, শুধু আজকের জন্য। খিচুড়ির গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। রীতিতা খুশিতে লাফিয়ে উঠল। ওহো, আমার চাচ্চুর জন্য স্পেশাল খিচুড়ি। আজ মনে হয় প্রেম সত্যি হয়ে যাবে। মুগ্ধতা চোখ বড় বড় করে বলল। তুমি এত কথা শিখলে কবে? সৌজন্য তখনও দরজায় এলিয়ে দাঁড়িয়েছিল। ভেতরে এসে বলল, দিদিটা একদম ঠিক বলেছে, প্রেম সত্যি কিনা সেটা এখনই প্রমাণ হবে। চলো দেখি খাওয়ার পর আবার অনুভূতি কেমন হয়। তুমি যদি বেশি নাটক করো আমি খিচুড়িটা ফেলে দেব। ওরে বাবা, আমি একদম চুপ, চলো খেতে বসি। সৌজন্য প্লেট হাতে নিয়ে এক চামচ খিচুড়ি মুখে দিল। তারপর চোখ বন্ধ করে গম্ভীর মুখে রইল। সৌজন্য কিছু বলছে না দেখে মুগ্ধতা বিরক্তি নিয়ে বলল, এভাবে মুখ বন্ধ করে বসে থাকলে কিভাবে বুঝবো ভালো হয়েছে কি হয়নি? মনে হচ্ছে আমি কোনো এক মায়ার জগতে চলে গেছি। আহ, এমন স্বাদ তো আগে কখনো পাইনি। তুমি একদম মিথ্যা কথা বলছো। এটা তো সাধারণ খিচুড়ি, কোনো স্পেশাল কিছু না। তাহলে স্বাদ এত অন্যরকম লাগছে কেন? মনে হয় তোমার হাতের ছোঁয়া পেয়েছে তাই। তোমার ফাজলামি সহ্য হচ্ছে না। ঠিক আছে, তুমি না খেলে আমি নিয়ে যাচ্ছি। মুগ্ধতা প্লেটটা নিতে যাবে, ঠিক তখনই সৌজন্য আলতোভাবে প্লেটটা ধরে ফেলল। মুগ্ধ নয়নে মুগ্ধতার দিকে তাকিয়ে সৌজন্য হালকা হাসল। ভালোবাসে ভরা কণ্ঠে মৃদু স্বরে বলল, এই খিচুড়ি শুধু খিচুড়ি না, এটা আমার ভালোবাসার পরীক্ষার ফলাফল। এটা ফেলে দিলে আমার প্রেমও ফেলে দেওয়া হবে। তোমার এই নাটক বন্ধ করবে? তোমার হাতের রান্না খেয়ে আমি তোমার প্রেমে আরও গভীরভাবে পড়ে গেছি। বাহ, বেশ তো। তাহলে প্রতিদিন রান্না করে খাওয়াবো, যাতে তুমি পুরোপুরি প্রেমে ডুবে যাও। দেখলে তো, তুমি নিজেই বললে যে তুমি আমায় প্রতিদিন খাওয়াবে, মানে আমাদের বিয়ে এখন নিশ্চিত। মুগ্ধতা চুপ করে গেল, মুখে কিছু বলল না, কিন্তু কানের পাশে লালচে আভা ফুটে উঠল। সৌজন্য মুচকে হাসল। সে জানে এই লড়াই সে জিতবে। মুগ্ধতা আর বেশি দিন নিজেকে আটকাতে পারবে না। মুগ্ধতা লজ্জায় মুখ লাল করে দ্রুত নিজের রুমে চলে গেল, আর সৌজন্য হেসে বাইরে বেরিয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে। সারাদিন বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আড্ডা আর ঘোরাঘুরি কেটে গেল সৌজন্যের। সময় যেন কোথা দিয়ে উড়ে গেল টেরই পেল না। রাত 9টার দিকে সে বাড়ি ফিরল। বাড়িতেই ঢুকতেই তার মা স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, সারাদিন কোথায় ছিলি? একবারও মনে হলো না বাসায় মা বসে আছে? সৌজন্য এক গাল হাসি দিল, কিন্তু মায়ের চোখ মুখ দেখে হাসিটা কিছুটা ম্লান হয়ে গেল। বাইরে ঘুরছিলাম এমনি, ভাবছিলাম একটু চিন্তা করি, মাথা ঠান্ডা করি। চিন্তা? কোন চিন্তা? মুগ্ধতার ব্যাপারে কিছু ঠিক করেছিস? সৌজন্য চুপ হয়ে গেল, কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলার সুযোগ পাইনি। আসলে মুগ্ধতা আর আমার সম্পর্ক নতুন কিছু নয়। মানে? আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম। আমাদের পরিচয় হয়েছিল অনলাইনে। আমি কখনো জানতাম না যে সে আমাদের পরিবারের এত কাছের একজন। আমরা কথা বলতাম, অনুভব করতাম, কিন্তু একদিন সে হঠাৎ করেই হারিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারিনি তখন। এখানে এসে দেখলাম হৃদিতা ওকে মা বলে ডাকছে। আমি তো ওকে ভাই আর বউ হিসেবে ধরে নিয়েছিলাম, তাই এই কয়েকদিন এত খারাপ ব্যবহার করেছি। মাথাটা ঠিক ছিল না। এখন বুঝি কেন সে সরে গিয়েছিল। তুই কি এখনো ওকেই চাস? সৌজন্য মুচকি হাসল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। ভালোবাসা এত সহজে হারিয়ে যায় না মা। ও আমার প্রথম প্রেম, শেষ প্রেমও। আমি ওকেই চাই। ঠিক আছে, তাহলে আমি মুগ্ধতার সাথে কথা বলবো। যদি সে রাজি থাকে তাহলে তাদের বিয়ের ব্যবস্থা করব। না মা, তুমি কিছু বলবে না। কেন? আমি চাই না, তুমি গিয়ে বলো আর সে রাজি হয়ে যাক। আমি চাই
সে নিজে থেকে আমার কাছে আসুক। আমি চাই সে আমার ভালোবাসার জন্য তৈরি হোক, আমাকে সত্যিকারের চাইতে শিখুক। জোর করে পাওয়া ভালোবাসা আমার দরকার নেই মা। রাজিয়া বেগম একটু অবাক হলেন। এই প্রথমবার ছেলেকে এতটা দায়িত্বশীল মনে হলো। তিনি মাথা নেড়ে হাসলেন। তাহলে তোর প্ল্যান কি? ওটা এখনই বলবো না মা, তবে শিগগিরই তুমি জানতে পারবে। রাতের খাবারের জন্য সবাই যখন ডাইনিং টেবিলে বসেছে তখনই মুগ্ধতা এসে হাজির হলো একেবারে সাজগোজ করে, নীল রঙের শাড়িতে, চোখে গাঢ় কাজল, হালকা লিপস্টিক। তাকে যেন অপূর্ব লাগছিল। সজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল, তবে দ্রুতই নিজেকে সামলে নিল। মুগ্ধতাও নিজেকে অনেক বুঝিয়েছে। সে বুঝতে পেরেছে সৌজন্যকে ছাড়া সে থাকতেই পারবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সৌজন্যের সাথে আবারও রিলেশনে জড়িয়ে যাবে। তাই এত সাজগোজ করেছে। এসে সৌজন্যকে বলল, কি সৌজন্য, আজ কিছু বলবে না? কেন, কিছু বলার মতো কিছু করেছো নাকি? তোমাদের তো কিছুতেই কিছু যায় আসে না, কিন্তু আমি যদি বলি আমি কারোর বিশেষ নজরে পড়তে চাই। সে তো বুঝতেই পারছি। সাজগোজের এত আয়োজন শুধু খাওয়ার জন্য না নিশ্চয়ই? মুগ্ধতা একটু হাসল, কিন্তু সৌজন্যের এই নিরাসক্ত ভাবটা যেন তাকে বেশ চ্যালেঞ্জিংই মনে হলো। সে ইচ্ছা করেই একটু ঝুঁকে সৌজন্যের সামনে দিয়ে খাবার নিতে গেল, যেন তার পারফিউমের গন্ধ সৌজন্যের নাকে যায়। সৌজন্য খেয়াল করলো কিন্তু কিছু বলল না। খাওয়া শেষ হলে সবাই যে যার রুমে চলে গেল, কিন্তু সৌজন্য জানে তার রাতটা আজ এখানেই শেষ হবে না। রাত প্রায় 12টা। পুরো বাসা নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, অন্তত তাই মনে হচ্ছে। সৌজন্য চুপি চুপি মুগ্ধতার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ধীরে ধীরে ঠেলে ভিতরে ঢুকলো। মুগ্ধতা তখনও জেগেছিল, বইয়ের পাতা উল্টাচ্ছিল সবে। সৌজন্যকে ডেকে একটু অবাক হয়ে ফিস ফিস করে বলল, তুমি এখানে এভাবে? হ্যাঁ, এসেছি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। এভাবে রাতে একটা ছেলে একটা মেয়ের রুমে ঢোকা কি ঠিক? আমি কোনো অপরিচিত ছেলে না, আমি শুধু একজন যে তোমাকে ভালোবাসে। মুগ্ধতা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল সৌজন্য আজ সিরিয়াস। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, একটু দূরে সরে গেল আর বলল, তুমি যাও, দয়া করে যাও এখান থেকে, আমি ওসব কথা শুনতে চাই না। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না? মুগ্ধতা চুপ করেই রইল। সৌজন্য আবারও বলল, তুমি জানো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন নিজেকে আটকে রাখছো? এটা সম্ভব না। তোমার বাবা মা, তোমার পরিবার। বাবা মায়ের চিন্তা তুমি করবে কেন? ওটা আমার দায়িত্ব। শুধু বলো তুমি আমাকে চাও কি না। আমি তোমাকে চাই, কিন্তু সৌজন্য মুগ্ধতার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি মুগ্ধতা। আমি তোমাকে আবার আমার সেই নীলাঞ্জনা হিসেবে দেখতে চাই। সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তোমার মায়াভরা চোখের গভীরে ডুবে থাকতে চাই। বিকেলের দক্ষিণা হাওয়ায় যখন তোমার চুলগুলো উড়ে সেই মিষ্টি সুবাস আমি সারা জীবন অনুভব করতে চাই। তাহলে আর কিন্তু নয়, শুধু একবার বলো তুমি আমাকেই চাও। মুগ্ধতা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তারপর বলল, হ্যাঁ, আমি তোমাকে চাই। সৌজন্যের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মুগ্ধতার হাত দুটো নিজের হাতে নিল। তাহলে আর ভয় পাওয়ার কিছু নেই মুগ্ধতা। জানো, আমার বাবা মা তো তোমাকে আমার জন্য পছন্দ করেই রেখেছিলেন। শুধু আমার একটা ভুল ভাঙতে দেরি হয়েছিল। আজ আমি যখন তোমার হাত ধরেছি তখন আর কোনো বাধা না। তোমার বাবা মা আমার ব্যাপারে জানতেন? তোমার আমার সম্পর্কের কথা জানতেন না, কিন্তু তারা সবসময় চেয়েছিলেন তুমি আমার জীবনে এসো। তারা আমাকেই বলতেন, সৌজন্য এমন একটা মেয়ে চাই যে আমাদের পরিবারের জন্য আশীর্বাদ হবে। আমি বুঝতে পারিনি তখন, কিন্তু এখন বুঝি সেটা শুধু তুমিই হতে পারো। মুগ্ধতার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সৌজন্য তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আর এখন থেকে আমি শুধু তোমার ভালোবাসার জন্য লড়বো না, আমি তোমার হাসিটাও ফিরিয়ে আনবো। মুগ্ধতা মাথা নিচু করলো, কিন্তু এই প্রথমবার সৌজন্যের হাত ছাড়িয়ে দিতে চাইল না ও। সৌজন্য মুগ্ধতাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটাকে চিরস্থায়ী করতে চায়। মুগ্ধতা প্রথমে একটু কুঁকড়ে গিয়েছিল, কিন্তু সৌজন্যের উষ্ণ আলিঙ্গন একসময় নিজেকে হারিয়ে ফেলল ও। যেন এতদিনের সব বাধা গলে গিয়ে ভালোবাসার অতল সমুদ্রে তলিয়ে গেল তারা দুজনে। সৌজন্য মুগ্ধতার চুলে হাত বুলিয়ে বলল, আর কোনো ভয় নেই মুগ্ধতা, আমি আছি, তোমার হাত কখনো ছাড়বো না।
মুগ্ধতা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার হৃদয়ের সব দ্বিধা যেন এই আলিঙ্গনের মধ্যেই গলে গলে পড়ে গেছে। কিন্তু ঠিক তখনই দরজার বাইরে একটানা টুকটাক শব্দ হলো, কারোর কণ্ঠস্বরও শোনা গেল। সৌজন্য, মুগ্ধতা, দরজা খোলো। সৌজন্য দ্রুত মুগ্ধতাকে ছেড়ে দিল। মুগ্ধতা আতঙ্কিত হয়ে গেল, ফিস ফিস করে বলল, তোমার মা উনি সব শুনে ফেলেছেন। চলো দরজা খুলি, মা সব জানে, এতে তো লুকানোর কিছু নেই। সৌজন্য ধীরে ধীরে দরজা খুলে দিল। দরজার ওপাশে তার মা দাঁড়িয়ে আছেন, মুখে এক অদ্ভুত অভিব্যক্ত। তোমরা কি ভেবেছিলে আমি কিছুই বুঝিনি? মুগ্ধতা লজ্জায় মাথা নিচু করলো। সৌজন্য তার মাকে সরাসরি জিজ্ঞাসা করলো, মা তুমি আমাদের কথা শুনে ফেলেছো? হ্যাঁ, একদম প্রথম থেকে সব শুনেছি। মুগ্ধতা এবার একেবারে কুঁকড়ে গেল, কিন্তু সৌজন্যের মা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। মুগ্ধতা, তুমি কেন তো ভয় পাচ্ছ? আমি তো সবসময় চাইতাম তুমি আমাদের পরিবারের অংশ হও। তোমার মতন মেয়ে আমি সবসময় চাইতাম আমার ছেলের জন্য। তুমি কি জানো আমি আর তোমার দিদি কতবার বলছি মুগ্ধতা আমাদের ছোট বউ হোক। আপনি আপনি সত্যি এসব বলছেন? হ্যাঁ মা, সত্যিই বলছি। এতদিন শুধু তোমাদের বুঝতে সময় লেগেছে। তাহলে মা এবার আমাদের কোনো বাধা নেই? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আগামী সপ্তাহে বিয়ে হবে। কোনো ঝামেলা, কোনো অপেক্ষা আমি চাই না। এত তাড়াতাড়ি? আমি কোনো আপত্তি করছি না মা। আপনার ছেলেকে সামলান। মায়ের হাসির সাথে সাথে সৌজন্যের মুখেও প্রশান্তির হাসি ফুটে উঠল। এতদিনের ভুল বোঝাবুঝি, কষ্ট সব কিছু পেছনে ফেলে দিয়ে তাদের ভালোবাসা আজ সত্যি হতে যাচ্ছে। এক সপ্তাহ পর পুরো বাড়িটা ঝলমলে আলোয় সেজে উঠেছে। চারিদিকে রঙিন লাইটের ঝলক, বাড়ি ভর্তি অতিথি আর আনন্দের উচ্ছ্বাসমুখর পরিবেশ। সৌজন্য আর মুগ্ধতার বিয়ে আজ বড় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো। তারা দুজনেই আজ আবেশে সুখে ভাসছে, আর সেই সুখ ছুঁয়ে গেছে হৃদিতার মনেও। তার চাচুর সঙ্গে মুগ্ধতার বিয়ে হচ্ছে, এটা ভাবতেই তার মন ভরে যাচ্ছে আনন্দে। তার আম্মু মানে রেদির খালা এখন চিরদিন তার সঙ্গেই থাকবে। এই বাড়ি থেকে কখনোই চলে যেতে হবে না তাকে। এই ভাবনাটাই তাকে আরও বেশি উচ্ছ্বাসিত করে তুলেছে। রাত তখন গভীর। মুগ্ধতা লম্বা একটা ঘোমটা টেনে বিছানার উপরে চুপ করে বসে আছে। ঘরের নরম আলোয় তার উপস্থিতি যেন আরও মায়াময় হয়ে উঠেছে। সৌজন্য ধীরে ধীরে দরজাটা খুঁড়ে ভেতরে এলো। নিঃশব্দে এগিয়ে এসে মুগ্ধতার পাশে বসলো। এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে আলতো হাতে ঘোমটা সরিয়ে দিল। চাঁদের আলোয় ভেসে আসা সেই মুখ দেখে সৌজন্য বিস্মিত হয়ে গেল, যেন কোনো অপসরী বসে আছে তার সামনে। এতটা সুন্দর মেয়েরা যে এত অপূর্ব সুন্দর হয়, এত মায়াবী লাগে, সেটা আগে কখনো এত গভীরভাবে বুঝতে পারেনি ও। সে মুগ্ধতার দিকে তাকে নরম স্বরে বলল, এত চুপচাপ কেন ম্যাডাম? আজকে কি অভিমান ধরে বসে আছো? এমন বলছো কেন? তুমি কি ভয় পাচ্ছ, নাকি এখনো ভাবছো এই বিয়ে ঠিক হয়নি? আমি কিছু ভাবছি না। সত্যি? তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। মুগ্ধতা ধীরে ধীরে মুখ তোলে। চোখে চোখ পড়তেই তার বুক ধক করে ওঠে। সৌজন্য চোখে এক অদ্ভুত ভালোবাসার নরম ঝিলিক। বলো তো আমি দেখতে কেমন? এটা আবার কেমন প্রশ্ন? প্রশ্নটা খুবই জরুরি। তুমি যদি বলো সুন্দর, তাহলে কিন্তু আমি খুব দুষ্টামি করব। তাহলে বলবো না। ও মানে আমি সুন্দর না? না মানে তুমি মানে। সৌজন্য আলতো করে মুগ্ধতার হাত ধরল, তারপর বলল, আমি জানতাম তুমি কেবল লজ্জা পাওয়ার জন্যই জন্মেছ। এইভাবে ধরা ঠিক না। বিয়ের পর স্বামী স্ত্রীর হাত ধরা তো অপরাধ না, তাই না? মুগ্ধতা এবার একদমই চুপ। সৌজন্য ধীরে ধীরে মুগ্ধতার লম্বা ঘোমটাটা সরিয়ে দিল। চাঁদের আলোয় মুখটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। ও মা, বাসরাতে মেয়েদের যে এত সুন্দর লাগে সেটা আগে জানতাম না। এভাবে বলো না তো। তাহলে কিভাবে বলবো? একটা কাজ করি, তোমার সৌন্দর্য লিখে রাখি, কেমন? মানে? একটা ডায়েরি খুলে লিখবো আমার বউ পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। মুগ্ধতা লজ্জায় মাথা নিচু করে হাসে। সৌজন্য আলতো করে তার হাতের আঙুল দিয়ে মুগ্ধতার চিবুক ছোঁয়ায় আর বলে, জানো মুগ্ধতা, তুমি যখন সেদিন আসনি, আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আজ সত্যি মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? তুমি কি সেটা এখনো বুঝতে পারোনি? পারছি, কিন্তু ভয় লাগছে। তাহলে আমার কাছে আসো, তোমাকে মন ভরে আদর করি, আর তোমাকে একটা ছোট্ট বেবি গিফট করে দেই, তাহলে তোমার সব ভয় কেটে যাবে। সৌজন্য মুগ্ধতাকে আলতো করে টেনে নিজের কাছে নিয়ে এলো।
গভীর মায়ায় ভরা দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে তার চোখে কপালে গালে ভালোবাসার চুম্বন এঁকে দিল। দুজন হারিয়ে গেল একে অপরের মাঝে ভালোবাসার গভীর সাগরে। এভাবেই শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায়। সুখে শান্তিতে কেটে যাচ্ছিল এই দিনগুলো। হৃদিতাও তার মাকে নিয়ে তার গড়ে তুলছিল এক পরিপূর্ণ ভালোবাসায় ভরা সংসার। হাসি আনন্দে ভরে উঠেছিল প্রতিটা মুহূর্ত। কিন্তু সেই সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না। দেখতে দেখতে কেটে গেল 6টি মাস। সৌজন্যের মায়ের মুখে আনন্দের ছাপ উধাও হয়ে গেছে কোথাও। একটাই কারণ, তিনি এখনও তার নাতি বা নাতনির কোনো সুখবর পাননি। এর আগে বহুবার মুগ্ধতা কনসেপশনস টেস্ট করেছে, কিন্তু প্রতিবারই ফলাফল ছিল নেগেটিভ। কোনো সুখবরই আসেনি। ধীরে ধীরে মুগ্ধতার মনে দুশ্চিন্তার ছায়া পড়তে শুরু করলো। সৌজন্য চিন্তিত হয়ে 2-1বার তাকে ডাক্তারের কাছেও নিয়ে গেছে, কিন্তু আজকের ডাক্তারের রিপোর্ট যেন তাদের মাথার উপরে বাজ কাঁপিয়ে দিল। ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বললেন, আমি খুবই দুঃখিত, কিন্তু এই রিপোর্ট অনুযায়ী মুগ্ধতা কখনো মা হতে পারবে না। আপনি আপনি কি বললেন? আমি জানি এটা শোনার খুবই কষ্টের, কিন্তু মেডিকেল রিপোর্ট স্পষ্ট বলছে যে আপনার শারীরিক এক জটিলতার কারণে আপনি কখনো গর্ভধারণ করতে পারবেন না। ডাক্তার, আর কোনো উপায় নেই? আমরা সব রকম পরীক্ষাই করেছি, কোনো চিকিৎসাতেই কাজ হবে না। তবে তবে কি ডাক্তার? আপনারা যদি চান দত্তক নেওয়ার কথা ভাবতে পারেন। সমাজে অনেক শিশু আছে যারা মায়ের ভালোবাসার জন্য অপেক্ষা করছে। কিন্তু মুগ্ধতা যেন কিছুতেই শুনতে পাচ্ছিল না সেই কথা। তার চারপাশের সব কিছু কেমন জানি ঝাপসা হয়ে আসছিল। সে চুপচাপ বসে রইল, মাথা নিচু করে। সৌজন্য দ্রুত মুগ্ধতার হাতটা শক্ত করে চেপে ধরল। এটা কোনো সমস্যা না মুগ্ধতা, আমি আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কখনো তোমাকে সন্তান দিতে পারবো না। তুমি কি মনে করো আমি শুধু একটা সন্তানের জন্য তোমাকে ভালোবাসি? মুগ্ধতা চুপচাপ কিছু বলতে পারল না। সৌজন্য আলতো করে তার চিবুক উঠিয়ে চোখে চোখ রেখে বলল, শোনো মুগ্ধতা, তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা। তোমার সাথে সারা জীবন কাটানোর জন্যই তো বিয়ে করেছি। বাচ্চা থাকুক বা না থাকুক, এতে আমাদের সম্পর্কে কিছু যায় আসে না। কিন্তু তোমার মা? তুমি একা এতটাও দুশ্চিন্তা করবে না, সব কিছু আমিই সামলাবো। মুগ্ধতা কিছু বলতে পারল না, শুধু সৌজন্যের বুকে মুখ গুজে দিল। তার কপালে এক নরম চুমু খেয়ে সৌজন্য ফিস ফিস করে বলল, তুমি শুধু আমার পাশে থেকো, বাকি সব আমি সামলে নেব। কিন্তু সৌজন্য জানে এত সহজে এই গল্পের শেষ নয়। এই সত্যিটা বাড়িতে কিভাবে জানাবে? তার মা কিভাবে নেবেন এই দুঃসংবাদ? এতদিনের সুখ ভালোবাসা সব কিছু কি এভাবেই ভেঙে যাবে, নাকি এটাই তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা? রুমে বসে কান্নায় ভেঙে পড়ছে মুগ্ধতা। তার মনে হচ্ছে সে যেন পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে সৌজন্য ছাদে একাই বসে আছে। রাতের ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলেও ভেতরের অস্থিরতা তাকে কাঁপিয়ে দিচ্ছে। একটার পর একটা সিগারেট টানছে ও, কিন্তু কিছুতেই মাথার ভেতরে কাজ করছে না। কি করবে সে? কিভাবে সামলাবে এই পরিস্থিতি? ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ল ডাক্তার দত্তক নেওয়ার কথা বলেছিলেন না। এক মুহূর্তের জন্য সৌজন্য থমকে গেল। সত্যি এটা কি তাদের জন্য একটা সম্ভাবনা নয়? দত্তক নিলে তো কি তাদের সংসার নতুন আলো আসতে পারে না? সে আর কিছু চিন্তা না করে সোজা চলে গেল হৃদিতার। তার রুমে হৃদিতাকে কোলে তুলে নিয়ে মুগ্ধতার কাছে আসলো। তারপর বলল, মুগ্ধতা। মুগ্ধতা মুখ তুলল না, কেবল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু পরের মুহূর্তেই মুগ্ধতা অবাক হয়ে গেল। সৌজন্য এগিয়ে এসে তার কোলে ছোট্ট হৃদিতাকে বসিয়ে দিল। দেখো এই ছোট্ট পাখিটা কার কোলে এসেছে। কে বলেছিল যে তুমি মা হতে পারবে না? রিদিতা তো তোমার কাছেই বড় হয়েছে, সে তো তোমাকে আম্মু বলে ডাকে। আম্মু, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমাকে বকেছে? এই একটুখানি কথা যেন মুগ্ধতার সমস্ত কষ্ট ধুয়ে দিল। সে এক ঝটকায় হৃদিতাকে জড়িয়ে ধরল, কপালে চুমুও খেলো। না মা, কেউ আমাকে কিছু বলেনি। আমি শুধু একটু মন খারাপ করে ফেলেছিলাম। সন্তান তো শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না মুগ্ধতা। ভালোবাসা, যত্ন, দায়িত্ব, এগুলোই তো বাবা মায়ের আসল পরিচয়। আর রিদিতা তো তোমাকেই মা বলে ডাকে, তাহলে তুমি কিসের দুঃখ করছো? কিন্তু আমি যে তোমাকে সন্তানের সুখ দিতে পারবো না। আমার সন্তান যদি আমার মতোই হাসে, আমার মতোই কথা বলে, আমার মতো দুষ্টামি করে, আমি তো সেটাই চাই, তাই না? আর আমার মেয়ে রিদিতা তো ঠিক আমার মতোই দুষ্ট। তাহলে মুগ্ধতা এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তারপর হৃদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আম্মু, তুমি কি এবার হাসবে? আমি চাই আমার আম্মু সব সময় হাসুক। হ্যাঁ, আমিও চাই আমার বউ সব সময় হাসুক।
মুগ্ধতা এবার সত্যিই হাসলো, একদম চোখের জল মুছে ফেলে সৌজন্যের দিকে তাকালো। তাহলে আমরা তিনজন মিলে সুখে শান্তিতে থাকবো, তাই তো? আমার তো মনে হয় আমাদের দুষ্টু মেয়েটাকে সামলাতেই সারা জীবন কেটে যাবে। তিনজন হেসে উঠল। সেদিন থেকে মুগ্ধতা আর কোনো আফসোস করেনি। হৃদিতাই ছিল তার পৃথিবী, তার ভালোবাসার আসল পূর্ণতা। আর সৌজন্য, সে তো আগের মতোই থেকেছে মুগ্ধতার শক্তি, সাহস আর ভালোবাসার একমাত্র ঠিকানা। তিনজন মিলে গড়ে তুলল এক সুন্দর পরিবার, সেখানে ভালোবাসাই ছিল একমাত্র সত্য। প্রিয় বন্ধুরা, আশিক ও প্রিয়াঙ্কার সকল রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে। আমাদের গল্প শুনতে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে।